আমার অভিনয়ের ক্যারিয়ারে কি হচ্ছে, ক্যারিয়ারে কি হবে সেটা আমি আসলে ভাবার সুযোগ ছিল না। ইন্ডাস্ট্রিতে আসলে অনেক কিছু মেনটেন করতে হয়। এখন ওরা যেভাবে কাজ করে ভাই, আমি আসলে চাইলে ওইভাবে কাজ করতে পারতাম। কি অ্যাট 18 দৌড়ের উপর, অ্যাট 18 অল টাইম দৌড়ের উপর। এইটাতে আমি দেখলাম যে মানে তোমাদের একটা প্রজন্ম কিন্তু এই একটা টেলিফিল্ম দেখেই উঠে আসে। কে তুমি ছিলা, তৌসিফ ছিল, সাফা ছিল, এলেন শুভ্র ছিল, আর ছিল মিশু সাব্বির। ঠিক তার পরপর আরেকটা হলো, ওটা দিয়ে আবার সিয়াম আসলো, আরো কয়েকজন আসলো। আমি একটা জিনিস খেয়াল করছি যে তোমাদের মধ্যে কিন্তু একটা দারুণ বন্ধুত্ব ছিল, তোমাদের এই যে এই টিমটা। কিন্তু আমি যেটা দেখলাম যে তোমাদের এখানে তৌসিফ, সিয়াম, সাফা, এরা মানে একটু কি বলে, এরা এখন অনেক বেশি কাজ করে, সেই তুলনায় তুমি একটু কম কাজ করো। কম কাজ করি আসলে। রনি ভাই, সত্যি কথা বলতে গিয়ে লাস্ট 4-5 বছরে আমার জীবনের মধ্যে এত বেশি ঘটনা ছিল, এত বেশি আপস এন্ড ডাউন ছিল, এত মানসিক ভাবে আমি এতগুলা জায়গা আমাকে ডিল করতে হয়েছিল। তখন আসলে আমার প্রায়োরিটি কাজ ছিল না। তখন আমার প্রায়োরিটি আমার ফিটনেসও ছিল না, কাজও ছিল না। থাকে না, আপনি যখন আপনার বেসিক নিডস, যেটা মানে বলে না খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই 5টা যখন ফুলফিল হবে, তখন আপনি অন্য কিছুর কথা চিন্তা করবেন। তো তখন আমার বেসিক জিনিস নিয়ে আমি ক্রাইসিসে ছিলাম। তখন আমার অভিনয়ের ক্যারিয়ারে কি হচ্ছে, ক্যারিয়ারে কি হবে সেটা আমি আসলে ভাবার সুযোগ ছিল না। এটা একটা বড় কারণ। আর আরেকটা কারণ হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রিতে আসলে অনেক কিছু মেনটেন করতে হয়। সার্কেল বলেন, অনেকের সাথে ভালো সম্পর্ক রাখা, বা পিআর এর যে ব্যাপারটা, আমার এই জিনিসটা খুব দুর্বল। আপনি আমাকে কোনোদিন কোনো দাওয়াতে পাবেন না, আপনি জানেন। আমি কখনো কোনো দাওয়াতে, কোনো গেট টুগেদার বলেন, কোনো কিছুতে বলেন, আমি কখনো অ্যাটেন্ড করি না। এটা এমন না যে আমি ইচ্ছা করে করি না। বেশিরভাগ সময় যেটা হয়, আমার মনে হয় আমি আবার রেডি হয়ে আবার যাব, মানে কি দরকার তার থেকে, আমি বাসায় বসে একটা বই পড়লে আমার আরাম হয়। মানে আমার হচ্ছে এই ধরনের। আর আরেকটা জিনিস হচ্ছে, কাজের জায়গার মানুষের সাথে কাজের বাইরে আমি আড্ডা দিতে খুব একটা আগ্রহী না। হয়তো যার সাথে ভালো সম্পর্ক, একসময় সিয়াম আমার খুব ভালো ফ্রেন্ড ছিল, বা তসিফের সাথে এখনো হয়তো 6 মাসে একবার কথা হয়, বা 2-3 ঘন্টা কথা হয় যখন কথা হয় এখন। তো ওদের সাথে হয়তো কথা হতো, কিন্তু ওদের সাথে কখনো আমার প্রফেশনাল আলাপ হতো না। আচ্ছা, ব্যক্তিগত কথা, আম্মু আজকে এটা করছে, আঙ্কেল এটা করছে। সিয়ামের আমার বাসা আবার খুব কাছাকাছি। আমার বাসা শান্তিনগর, ও বাসা হচ্ছে রাজারবাগ, খুবই মাঠের এই পাশে ওর বাসা, মাঠের এই পাশে আমার বাসা। তো তখন অনেক ফ্রিকোয়েন্ট দেখা হতো, আড্ডা হতো। বাট ওগুলো মোস্টলি এরকম ফ্যামিলি কথাবার্তা থাকতো, যে আজকে অবন্তী এটা করছে, বা আমার যখন বিয়ে হলো তখন এটা হচ্ছে, এই চেঞ্জেস, যেটা আমাদের দুজন একই টাইমে বিয়ে হলো, আমাদের ক্যারিয়ারও শুরু একই টাইমে। এবং ফ্যামিলির ঝামেলাগুলো খানিকটা এরকম ছিল। ও যেহেতু ব্যারিস্টার হয়ে আসছে, আঙ্কেলের চাওয়া ছিল যে তুমি প্র্যাকটিস করো, আমার মা হচ্ছে কিছু একটা করো, এরকম। তো তখন কমন ইন্টারেস্টের জায়গা থেকে অনেক কথাবার্তা হতো। বাট এখন তো আসলে, এখন ওরা যেভাবে কাজ করে ভাই, আমি আসলে চাইলে ওইভাবে কাজ করতে পারতাম না। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। মানে কেন আমার মাঝে মাঝে মনে হয় যেমন ওরা অনেক বেশি কাজ করে, এবং ওরা কিন্তু যেমন বন্ধুত্ব, কিন্তু বন্ধু কিন্তু বন্ধুর জন্য তাকায়, কিন্তু বন্ধুর ভালো পরামর্শ চাই, কিন্তু সেটা। এবং আমি জানি, আমার ধারণা তোমরা গত বছর বা এর আগের বছর সবাই একসঙ্গে ব্যাংকক চলে গেছিল। এটা কিভাবে বলতো, এটা কি বলা যাবে? এটা ছিল হচ্ছে, আমি বাসা নিলাম বসুন্ধরায়। আমাদের বন্ধুদের মধ্যে এই প্রথম একা বাসা কারো ছিল আমার, না সরি, এর আগে সাফার ছিল। তো আমি বাসা নিয়ে আমি খুব এক্সাইটেড যে আমার মা আমাকে পারমিশন দিছে। আমার মা কিন্তু নর্মালি খুবই কন্ট্রোল ফ্রিক, মানে সবকিছু আমার মার মনের মতো হওয়া। বাট এই পারমিশন পাওয়া আমার বাসা থেকে অনেক মানে বিশ্বজয়ের ব্যাপার। হ্যাঁ, সো আমি এরকম করলাম যে আমার বাসা হলো, সবাই আসো আমার বাসায়, আমার যারা কন্টেম্পোরারি, জোবান, সিয়াম, তয়াপু, সাফা, সব আসলো আমার বাসায়, সারিকা। তো তখন আমরা আড্ডা দিতে আমরা ডিসাইড করলাম যে আমরা করব, থাইল্যান্ড যাব। আচ্ছা, হ্যাং আউট করতে যাব। ওখানে বসে ইনস্ট্যান্ট আমরা টিকিট, সবাই একসাথে বসে টিকিট অর্ডার করলাম, সব হোটেল বুকিং দিলাম, কারণ আমরা জানি পরের দিন সকাল হলে এটা মনে থাকে না, কারণ সবার তো শিডিউল থাকে, কার কোথায় শিডিউল দেয়া থাকে। সো ঈদের দিন গেলাম আমরা, ঈদের পরপর তো এক সপ্তাহ সবারই ফ্রি থাকে। সো আমি যেমন ঈদের দিন ফ্লাই করলাম, অনেকে ঈদের পর দিন, যে যেভাবে টিকিট পাচ্ছিল আর কি, 1-2 দিন আগে পরে, সেইভাবে আমরা সবাই গেলাম। কিন্তু আমার তো মনে হয় তোমার এখন সবচেয়ে ভালো সম্পর্ক পিয়া জান্নাতুলের সাথে। পিয়া জান্নাতুলের সাথে ভালো সম্পর্কের কারণ হচ্ছে, রনি ভাই, পিয়া অ্যাকচুয়ালি মেইন স্ট্রিম মিডিয়ার না। আচ্ছা, মানে সে একজন আইনজীবী, সে একজন মডেল, সুপার মডেল, এবং ওর আসলে ইন্ডাস্ট্রির বাইরে ওর একটা পৃথিবী
আছে আলাদা। আচ্ছা। আর যেটা আমারও আছে, আমার লাস্ট কয়েক বছরে এটা গ্রো হলো। মানে এটা আগে ছিল না, যখন কাজ করি তখন তো আসলে কাজের মানুষের বাইরে কারোর সাথে চাইলেও বন্ধুত্ব করা যায় না। সো পিয়ার সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ভালো বিষয়টা হচ্ছে এটাই যে আমরা মানে অনেক কিছু নিয়ে কথা বলতে পারি, বা ওর এখন হচ্ছে গিয়ে আইনজীবী হওয়ার কারণে ওর লাইফে অনেক ঘটনা থাকে, আর পিয়াও খুব স্ট্রেট ফরওয়ার্ড, কোনো ভনিতা নাই। ও যেটা বলবে আপনার মুখের সামনে বলবে এবং স্ট্রেট বলবে যে ভাই আমার এটা ভালো লাগছে, এটা ভালো লাগেনি। যে জিনিসটা আমার খুব পছন্দ, যেটা আমি সারা জীবন এটার জন্য আমি কথা শুনছি অনেক, যে এভাবে এত স্ট্রেট কথা বলতে হয় না। বাট আমি এই প্রথম মানে ইন্ডাস্ট্রির কারোর সাথে আমার পরিচয় হলো যে আমার সাথে অনেক সিমিলারিটি একটা দিকে আর কি। আচ্ছা, যখন একা ছিল আমি শুনতাম যে তুমি প্রায় বলতে আমাকে বলছিলে একবার যে মা রান্না করে দেয় তুমি এক সপ্তাহ ধরে খাও। এটা কেমন? তুমি কি রান্না করতে একদমই পারো না? না, আমি সব রান্না করতে পারি। আচ্ছা। কিন্তু এটা হচ্ছে আমার মার মানসিক শান্তি, যে আমি মেয়েকে দিলাম, মেয়ে আমার রান্না খেলো। হ্যাঁ, মেয়ে আমার রান্না খাচ্ছে। এবং আমার আম্মার ধারণা আমি আম্মা রান্না না করে দিলে আমি আলসেমি করে রান্না করবো না, বা আমি অর্ডার করে আনহেলদি খাবার খাবো এই জন্য। আর আমার মা কিন্তু এরকম, ধরেন আম্মা যখন অসুস্থ থাকে ডাইনিং স্পেসে বসে ভাত খায় না, আম্মু বলতো না এখানে আমি এখানে শুয়ে আসছি, এখানে পেপার বিছিয়ে আমার মেয়ে আমার সামনে বসে খাবে। বাবা। আমি এখনো যখন ভাই আম্মা খাবার নেই না, এখন মাঝে মাঝে আমি গিয়ে করি যে আম্মা প্লিজ আর খাবার দিও না, মানে রেখে খেতে হয়, ভালো লাগে না, তো আমি রান্না করি। বিশ্বাস করে আপনি যদি আম্মুর আর আমার কনভারসেশন দেখেন, প্রতিদিন আমি কি রান্না করি ওটা ছবি তুলে আম্মাকে পাঠাই, আম্মা স্যাটিসফাইড যে আচ্ছা এটা রান্না করছো, ওকে এটা খেতে পারবা, এরকম। আচ্ছা, এমনিতে একা থাকার মানে সিদ্ধান্তটা কেন নিয়েছিল? মানে এটা কি প্রফেশনের স্বার্থে নাকি? না, আসলে তখন প্রথমত হচ্ছে আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। মানে একা থাকলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো? আমার কাছে মনে হচ্ছিল যে আমার সাথে যদি কেউ কথা বলতে আসে সেটা আমার ভালো লাগে না, বাসায়। আচ্ছা, সো আমি একটু একা থাকতে চাচ্ছিলাম, এটা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে ওই সময় মাস্টার্স করছিলাম আইইউবিতে, যেটা বসুন্ধরাতেই অফিস। সো আমার প্রতিদিনই ইদার উত্তরা শুটিং থাকে অথবা আইইউবির জন্য ক্লাসের জন্য আমার আসতেই হয়। আমার ক্লাস শেষ হতো রাত 9:30, বাসায় যেতে যেতে 11টাই বেজে যায় রাতের বেলা। তো ওই সময় হচ্ছে আবার প্রতিদিন আসা যাওয়া করা লাগতো। আর আরেকটা যেটা যে ভাই আমাদের কস্টিউম কিন্তু প্রচুর, মানে আমার বাসায় হচ্ছে 3 বেডরুম, এর মধ্যে 2টা বেডরুম আমি ফুল অকুপাই করে রাখছি শুধু আমার কস্টিউম, আমার জিনিসপত্র দিয়ে। ধরেন আমার বোনরা যদি কখনো এসে আমাদের বাসায় রাতে থাকতে চায়, সেই ব্যবস্থা নাই, দুই রুমই আমার কস্টিউম দিয়ে ফিল করা। তো তখন এটা জিনিস। আর আসা যাওয়ার জার্নিটা কিন্তু এখন যেমন এক্সপ্রেস হাইওয়ে হওয়ার পর আসা যাওয়াটা খুব সহজ, তখন খুব ডিফিকাল্ট ছিল। প্রতিদিন উত্তরা যাওয়া মানে 2 ঘন্টা জার্নি করে যেতে হতো, আবার 2 ঘন্টা জার্নি করে আসতে হতো। এই সব মিলায় আর আরেকটা জিনিস যেটা আমি আম্মুকে কথা বলছিলাম যে আম্মু আমি সবকিছুতে তোমার উপর ডিপেন্ডেন্ট। সো একটা বড় গাছের নিচে একটা ছোট গাছ কখনো বড় হয় না। আমি নিজে থেকে কোনো কিছু শিখতে পারি না, আমি রান্না করতে পারি না, বা একটা বাসা কিভাবে মেনটেন করতে হয় এটা আমি জানি না। তো এখন আল্লাহ না করুক কোনো কারণে যদি আম্মা না থাকে, আমি কিন্তু ভাইয়া পুরা সমুদ্রে পড়ে যাব। আমি কিছুই করতে পারতাম না তখন। এখন যেমন আমি জানি যে আমার পাইপটা নষ্ট হলে আমার কোথায় ফোন দিতে হবে, আমার এসি রিপেয়ার করার জন্য কোথায় ফোন দিলে লোক চলে আসবে আমি জানি। আমি এবার প্রথম বাসা চেঞ্জ করলাম, বলতেছিলাম এইটা আমার কাছে মনে হয়েছে যে আমার লাইফের ভালো কয়েকটা ডিসিশনের মধ্যে এটা একটা ছিল, যে একা থাকার যে সিদ্ধান্ত এটা। আচ্ছা চল আমরা একটু সামনে গিয়ে কোথাও গিয়ে বসি নাকি?